This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। শুরু করছি মেগা প্রাইম টাইম। আর মেগা প্রাইম টাইমের শুরুতেই দেখব মন্ত্রীর মেগা হুমকি। বিজেপি নেতাকর্মীদের পেটানোর এবারে নিদান দিলেন উদয়ন গুহ। আটের দাওয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। তৃণমূলের একজন আক্রান্ত হলে বিজেপির 8 জনকে পেটানোর হুঁশিয়ারি। 26-এর ভোটে ওয়াকওভারও চাই উদয়ন গুহর। আর এখন থেকেই সেই হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে কোচবিহারে। বিরোধীদের খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। বিরোধী এজেন্ট যেন বসতে না পারে, কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন উদয়ন গুহ। 21-এর প্রস্তুতি সভায় বেলাগাম রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এর আগেও বহুবার হুমকি দিয়ে দুর্নাম কিনেছেন উদয়ন। তৃণমূল যদিও একবারও ব্যবস্থা নেয়নি এই মন্ত্রীর বিরুদ্ধে। এই নিশীথ প্রামাণিকের একেবারে দাড়ি গম শুদ্ধ উপরে বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, এই কথাটা যেন সারা জেলায় যেন বিজেপির কোন পার্টি অফিস রাস্তা না থাকে। বিতর্ক আর উদয়ন সমার্থক, মাঝে কয়েকদিনের বিরতি, আবার সমহিমায়, আবার বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। এখানেই থামেননি মন্ত্রী মশাই। 26-এর লড়াইয়ে কাঁপছে ভোটের ময়দান। সেই মাঠে বিরোধীদের খেলতে না দেওয়ার হুঁশিয়ারি তার গলায়। দলের 21-এর সমাবেশের প্রস্তুতি মঞ্চ থেকে 26-এর ভোটে ওয়াকওভার পাওয়ার মন্ত্র দিয়ে রেখেছেন। ওয়াকওভার পাওয়া যায় সেই বন্দোবস্ত করতে হবে। আর যেন অপোনেন্ট কাউ খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটা এইবার ভোটে আমাদের করতে হবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। উনি তো মার খাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, সেজন্য মধ্যরাতে একবার ওনার ঘুম ভেঙে যায়। কিভাবে তৃণমূল ওকে যোগ দিয়েছিল সেই কথাটা মনে পড়ে। সকালে উঠে সেই কথাটাই বলে বিজেপিকে পেটানো। আসলে ভয়ে আছে, আতঙ্কে আছে। যে ভাষা উনি বলেছেন এবং যে রাজনীতি উনি করছেন, উনি ভবিষ্যতে কোনো সময় মব লিঞ্চিং এর শিকার না হয়ে যান। এর আগেও বহুবার হুমকি দিয়ে দুর্নাম কিনেছেন উদয়ন। সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন, কিন্তু সভা বদলাননি। আজকে আমাদের এক কর্মীকে থাপ্পড় মেরেছে, তার বদলা হিসেবে অন্ততপক্ষে 10টা থাপ্পড় নয় আগে বিজেপিকে মারাতে হবে। জেলায় যেন বিজেপির কোন পার্টি অফিস রাস্তা না থাকে সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে দিতে হবে। কোন কর্মী বা নেতার গায়ে হাত পড়ে বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, এই কথাটা যেন শাসক দলের উত্তরের দাপুটে নেতা প্রাক্তন বাম মন্ত্রী কমল গুহর ছেলে। উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বও তার কাঁধে। বিরোধীদের বারবার শাসিয়েছেন, মুখে কোনো লাগাম নেই, তবুও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এবার কি হবে? সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, টিভি 9 বাংলা। মুসলিম মন কি পড়তে পেরেছেন শ্রমিক ভট্টাচার্য? মুসলিমদের একটা অংশের ভোট পেতে কি মরিয়া গেরুয়া শিবির? শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বেশ কয়েকটা মন্তব্য এই প্রশ্নগুলো তুলতে বাধ্য করছে রাজনীতির কারবারিদের। দেখুন, শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সভায় নিয়ম করে হিন্দুত্বের কথা বলছেন, হিন্দুদের কথা বলছেন, আর শ্রমিক ভট্টাচার্য মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন মুসলিমদের প্রসঙ্গ, মুসলিমদের কথা বলছেন। তিনি বলছেন তিনি মুসলমানদের ফোন পাচ্ছেন, কিন্তু কোটি টাকার প্রশ্ন, এতে কি ভোট রাজনীতিতে বিজেপির লাভ হবে? বিজেপি রাজ্য সভাপতির চেয়ারে বসে তৃণমূলকে পগার পার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি, আর এবার একদম পগার পার হয়ে যাবে। 21-এর হুঙ্কার কাজে লাগেনি। 26-এ যাতে অন্যথা না হয় তার জন্য গোড়া থেকেই অঙ্ক কষে মাঠে শ্রমিক। অভিষেকের দিনই বার্তা দিয়েছেন মুসলিম সমাজকে।
বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, করছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? বাংলার বিধানসভা ভোটের ফলাফলে স্পষ্ট, মুসলিমরা এখনো দুহাত তুলে তৃণমূলকেই আশীর্বাদ করেন। সেটা অ্যাডভান্টেজ তৃণমূলের। সেই অ্যাডভান্টেজই কেড়ে নিতে মরিয়া বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি। তাই কখনো বার্তা, কখনো বাস্তব পরিস্থিতি বুঝিয়ে দেওয়া শনিবারই যেমন বলেছেন, আপনারা বোঝান যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়। শ্রমিক ভট্টাচার্যের দাবি, তার এই অবস্থান মুসলিম সমাজের একাংশের মনে ছাপ ফেলেছে। মুসলিম কবি সাহিত্যিকদের ফোন পাচ্ছেন দাবি শ্রমিকের। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। শ্রমিক চাইছেন মুসলিম সমাজের এই অংশটা নিজেরাই জনতার সামনে মুখ খুলুন। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না, প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে যতবারই ভাষণ দিয়েছেন শ্রমিক, প্রতিবারই ঘুরে ফিরে এসেছে বিভাজনের রাজনীতির কথা, মৌলবাদের কথা। এখানে বিভাজনের রাজনীতি চলছে, এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করতে হবে। মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন করেছেন, পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো, তার কারণ রেডিকালাইজেশন, তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম। এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ, এটা মানব সভ্যতার ক্যান্সার। বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে শ্রমিক বলেছেন, জগৎপুর যুব সন্ধিক্ষণে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম বর্ষ প্রাসঙ্গিক, কারণ এই নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। হিন্দুদের বার্তা দিয়েই শ্রমিক জুড়েছেন, মুক্তমনা, প্রগতিশীল, জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। বিজেপি রাজ্য সভাপতির প্রতিটি কথাতেই স্পষ্ট, মুসলিম ভোট ভাগ করতে মরিয়া শ্রমিক। কিন্তু সফল হতে পারবেন কি বিজেপির নতুন রাজ্য সভাপতি? কাজটা কি এতটাই সহজ? বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না। উনি এখন রাবড়ি পলিটিক্স শুরু করেছেন। রাবড়ি পলিটিক্স মানে দেখবেন নিচ থেকে গরম করা হয় আর উপর থেকে ঠান্ডা করা হয়। আরে ভাই, বিজেপি সংখ্যালঘুদের ঘৃণার চোখে দেখে, সেটা প্রকাশ্যে বলে শুভেন্দু অধিকারী। একথা অনস্বীকার্য। দায়িত্ব নিয়েই বঙ্গের রাজনৈতিক আলোচনার সুর বদলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, বলছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাখির চোখ 26-এর ভোট, আর সেই লক্ষ্য হাসিল করতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে হাতিয়ার করেছেন। কারণ দায়িত্ব নেওয়ার পরে বাংলার মুসলিমদের তিনি নরম বার্তা দিয়েছেন। আর অন্যদিকে আজ আমরা কি দেখলাম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে বামেদেরও কাছে টানার চেষ্টা করলেন। বঙ্গভঙ্গের প্রসঙ্গ তুলে তিনি জ্যোতি বসুর প্রশংসা করলেন। 5% ভোট কাটো, হিন্দু ভোট, শুধু হিন্দু ভোট কাটো আর তৃণমূলকে রাখো। এই ব্যবসা সিপিএম এর বন্ধ হবে, এবারে হিন্দুরাই বন্ধ করবে, সিপিএম এর হিন্দুরাই বন্ধ করবে, আমি বলে দিলাম। বঙ্গ বিজেপির স্বপ্ন পূরণে বাংলায় সমর্থন যে আরো বাড়ানো দরকার তা হাড়ে হাড়ে জানেন বিজেপি নেতারা। কিন্তু কি করে সেই প্রয়োজনীয় সমর্থন জুটবে বঙ্গ বিজেপির কাছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই জন্য কড়া হিন্দুত্বের লাইনেই ভরসা রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো রাখঢাক না রেখে সরাসরি বলছেন হিন্দু ভোট একত্রিত করাটাই তাঁর লক্ষ্য। বিজেপির সেই স্লোগানের সুরটাই যেন বদলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ভোটমুখী বাংলায় সভাপতির ব্যাটন তুলে নিয়েই সম্প্রীতির গান ধরেছেন তিনি। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এবারে আস্তিন থেকে পরবর্তী তাসটাও বের করলেন বাংলার পদ্ম ক্যাপ্টেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে তিনি হাত বাড়ালেন বামেদের দিকে। 47-এর বাংলা ভাগের ইতিহাস টেনে জ্যোতি বসুর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন।
পরিস্থিতির বাধ্যবাধকতা এবং দূরদর্শিতা তাদের বাধ্য করেনি, তাদের উপলব্ধি করিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে। আর সে কারণেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ সেদিন তারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিজেপি সভাপতি শ্রদ্ধা জানাচ্ছেন জ্যোতি বসুকে, সেটাও আবার শ্যামাপ্রসাদের জন্মদিনের অনুষ্ঠানে। কেন, তার কারণটাও নিজেই বুঝিয়ে দেন সঙ্গে। জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন, এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন, আজকে 20শে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন, তাকেও শ্রদ্ধা জানান। অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই। আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি নেতার মুখে জ্যোতি বসুর প্রশংসা, সিপিএম কি সাদরে গ্রহণ করলো? সমীরবাবু নতুন সভাপতি হয়ে এখন কি বলছেন তা নিয়ে এখনই সব চূড়ান্ত মন্তব্য করা উচিত না। এখন অপেক্ষা করতে হবে উনি ভবিষ্যতে কি বলেন। সিপিএম এর পড়ে থাকা হিন্দু ভোটে কি শ্রমিকের পাখির চোখ? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গ রাজনীতির উত্তাল গাঙে নৌকার হাল ধরতে মাঝি বদল করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আচ্ছা, এরপরে কি ভোট রাজনীতির কৌশল বদল করবে বিজেপি? শ্রমিক ভট্টাচার্যের বেশ কয়েকটা মন্তব্য এই জল্পনা আরও জোরালো করে দিয়েছে। আগামী দিনে কর্মসংস্থানের কথা বলা হবে, শিল্পায়নের কথা বলা হবে, এমনটাই বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেন। রাজ্যে শিল্পায়ন চাই, শিল্পের পরিবেশ চাই, কর্মসংস্থানের নতুন সুযোগ বৃদ্ধি চাই। বাংলার জন্য চাই কর্মসংস্থান ও শিল্পায়ন। প্রয়োজন নেই বিভাজনের রাজনীতির। বাংলা বিনিয়োগ চায়, বাংলা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এটা দেখতে চায়, এবং বাংলা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাড়াহুড়ো করবে না, ভোটটা হয়ে যাক, মমতাদি শপথ নিয়ে নিক চতুর্থবারের জন্য, তারপর ঠান্ডা মাথায় ইস্তার বিস্তার ভালো করে যত্ন করে বাঁধিয়ে ভালো ছাপা দিয়ে ছবি দিয়ে তারপর করবে। বাংলার মানুষের জন্য বিজেপি কি করতে চায়, এতদিন ধরে ওঠা সেই প্রশ্নেরই কার্যত জবাব দিলেন বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন। উগ্র হিন্দুত্ব বা মেরুকরণের পথ ছেড়ে নতুন দিশায় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিলেন শ্রমিক। সেই সঙ্গে বাংলার মানুষকে বিকল্পের সন্ধান দিতে পুজোর পরেই দলীয় ইস্তাহার বা সংকল্পপত্র ঘোষণার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। ইস্তেহারে কি থাকবে কৌতূহল তা নিয়েই 2024 লোকসভা নির্বাচনের নিরিখে এ রাজ্যে 29টি আসনে জেতা তৃণমূল মোট 2,75,00,000 ভোট পেয়েছিল। বিজেপির ঝুলিতে গিয়েছিল 2,33,00,000 ভোট, অর্থাৎ ফারাক 42 লক্ষের। এবার সেই ব্যবধান ঘোচাতে বারবার হিন্দু ঐক্যের ডাক দিতে শোনা গেছে রাজ্যের বিরোধী দলনেতার মুখে। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। জল্পনা চলছে বিজেপির ইস্তেহারে বিকল্প উন্নয়নের বার্তা থাকবে, নাকি জোর দেওয়া হবে ধর্মীয় বিষয়ে। পুরো হিন্দুত্ব, হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন। হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয়। আমি আবার বলছি, কোনো বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। যেভাবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, তার হাত থেকে যদি আপনি নাই বাঁচেন, আপনার ধর্ম সংস্কৃতি মন্দির যদি নাই বাঁচে, আপনি কোথায় উন্নয়ন করবেন? শ্রমিক ভট্টাচার্য যদি এ ধরনের বিবৃতি দেন, ওনার তো প্রথম উচিত শুভেন্দু অধিকারীর থেকে সাবধানে থাকা। বিজেপি তাদের মুখ এবং মুখোশ নিয়ে কনফিউজড। শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বঙ্গ বিজেপির বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ঠিক হয়েছে যে গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে টার্গেট করা হয়েছে মোট 200টি বিধানসভা কেন্দ্রকে। যে 92টি কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল, সেগুলোর পাশাপাশি বিশেষ নজর দেওয়া হবে আরও 108টি আসনে। যে আসনে তৃণমূলের চেয়ে 5,000 বা তার চেয়েও কম ব্যবধানে পিছিয়ে ছিল বিজেপি। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্টের নাম হলো অমিত শাহ। তিনি বলেছিলেন 200 পার, আমাদেরই ভুলের কারণে সেটা হয়নি, আর এবার একদম পগার পার হয়ে যাবে। বঙ্গ বিজেপি সূত্রের দাবি,
শুক্রবার এই রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের নেতৃত্বে ঠিক হয়েছে এই 200টি বিধানসভায় পূর্ণ শক্তির বুথ কমিটি করতে 10 থেকে 13 জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট জেলা কমিটিকে বৈঠক করতে হবে। কিভাবে ভোট বৃদ্ধি হতে পারে তা নিয়ে লিখিত রিপোর্ট পাঠাতে হবে দলীয় নেতৃত্বকে। স্থানীয় ইস্যুকে সামনে রেখে বিধানসভা ভিত্তিক আন্দোলনের জন্য শাখা সংগঠনগুলিকে সক্রিয়ভাবে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ বিজেপিতে ব্যাটন বদলেছে, প্রধানমন্ত্রী আবার বঙ্গে আসছেন। এই পরিস্থিতিতে সাজো সাজো রব বঙ্গ বিজেপিতে। সেখানে বেশ কিছু পোড় খাওয়া নেতা রয়েছে বিজেপির, যারা সেরকমভাবে বাইরে আসছেন না, কেউ কেউ নিজেকে খুব গুটিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পুরনো পোড় খাওয়া যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন, তারা কি ফের স্বমহিমায় ফিরবেন? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন তাদের সঙ্গে কথা বলেছি আমরা, TV9 বাংলা। দেখুন। বঙ্গ বিজেপি নেতৃত্বের ব্যাটন বদলেছে। নতুন সভাপতির নেতৃত্বে মিশন 26-এর লক্ষ্যে নতুন উদ্যম এখন বঙ্গ বিজেপিতে। এই আবহেই প্রধানমন্ত্রীকে এনে কর্মীদের আরও চাঙ্গা করে বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপাতে চাইছে পদ্ম শিবির। তৃণমূলের 21 সমাবেশের আগেই রাজ্যে মোদীর জোড়া সভার সম্ভাবনা। দমদমের পাশাপাশি দুর্গাপুরেও সভা করতে পারেন নরেন্দ্র মোদী। আর আবেদনে প্রধানমন্ত্রী আসেন না, বিজেপির নির্দিষ্ট পদ্ধতি আছে, প্রধানমন্ত্রী আসবেন, কবে আসবেন সেটা প্রধানমন্ত্রীর দফতর ঠিক করবেন। প্রধানমন্ত্রী 18 তারিখে দুর্গাপুরে আসেন, আপনাদের নিশ্চিতভাবে জানাবো, ডেকে বলবো। আপাতত আমাদের পার্টির একটা বড় কার্যক্রমের জন্য আমরা এখানে এসেছি, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। বিজেপির অন্দরে আদি নব্য সংঘাত যে আছে, দলের বিভিন্ন স্তরে বিভাজন প্রকাশ্য হয়েছে। নির্বাচনের লড়াই দলকে পিছিয়ে দিয়েছে। গুরু দায়িত্ব নিয়েই নতুন পুরনো ভেদ সরিয়ে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। রাজ্য সভাপতির এই বার্তায় কি কার্যত নিজেদের গুটিয়ে নেওয়া দলের নেতারা নতুন উদ্যমে ঝাঁপাবেন? রাজু বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, কালাসোনা মণ্ডল, দুধকুমার মণ্ডলের মতন একসময় দাপুটে নেতাদের আর সেভাবে দেখা যায় না। দলের নেতৃত্ব বদলে তারা কি ভাবছেন? পর থেকে দেখা যায়নি এরম নয়, হয়তো টিভির পর্দায় দেখতে পাননি, কিন্তু আমি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গায় ছিলাম। অনেকে অভিমান করেও বসে আছে। বাস্তব তারা যদি ফিরে আসে, নতুন পুরনো একসাথে লড়াই করে, তাহলে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না, আর এটা শ্রমিকদের হাত দিয়েই হবে। এবং আমরা তো সক্রিয় আছি, হয়তো পার্টির কোনো দায়িত্ব নেই। পড়ি, কলেজে পড়ি, শ্রমিকদের সঙ্গে তখন থেকে আমার পরিচয়। তার সভাতে যাওয়া, তার ভাষণ শুনতে যাওয়া। শ্রমিক ভট্টাচার্য যদি কাউকে আহ্বান করেন কাজ করার জন্য, তারা কাজ করবেন, সবাই করবেন, এই বিশ্বাস আমার আছে। ভুলভ্রান্তি মানুষের থাকেই, সবাইকে একত্র নিয়ে চলতে পারলে এবং যোগ্যতা বেসিসে যদি কাছের লোক নয় কাজের লোককে বেছে নিয়ে এগোনো যায়, আমি তাকে 100% বিশ্বাস করা যায়। উনি নতুন পুরো নিয়েই সবাইকে নিয়েই কমিটি করবেন রাজ্য এবং জেলা স্তরে, এবং সবাই কাজে নামবে। যদি উনি যে কথা বলেছেন সেটা যদি বাস্তবে পরিণত হয়ে যায়, তাহলে টিএমসি অবস্থা কিন্তু খুব খারাপ। আদিনব্য মেলবন্ধনের বার্তা নতুন রাজ্য সভাপতির গলায়। ভরসার সঙ্গে সংগঠনের কাজে নতুন করে উদ্যম পাচ্ছেন উত্তরবঙ্গের দলের পুরনো মুখরা। খুব ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। পারবে কি পারবে না জানি না, চেষ্টা তো করতে পারে। অ্যাটলিস্ট ওর মনে তো এটা জিনিস আছেই। পরিশোধনের দরকার আছে, এবং শ্রমিকবাবু যেটা বলেছেন সেটা সত্যি খুব আনন্দকর সংবাদ, এবং এতে পার্টি শক্তিশালী হবে এবং পার্টি ভবিষ্যতে লড়াইয়ের দিকে আরও অগ্রসর হবে। এরই মধ্যে দিলীপ ঘোষকে নিয়ে গুঞ্জন থামছে না। নতুন রাজ্য সভাপতির অভিষেক মঞ্চে তাকে দেখা যায়নি। যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহান। ব্যক্তির থেকে দল বড়। 26-এর কঠিন লড়াইয়ের আগে এই মন্ত্রই শ্রমিকের গলায়। দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক মঞ্চের ব্যাকড্রপ থেকে নেতাদের ছবি সরিয়ে সেই বার্তাই দিয়েছেন বঙ্গ বিজেপির নয়া ক্যাপ্টেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
ভোটমুখী বিহার আর উত্তাপ পড়েছে বাংলাতে। নেপথ্যে রয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে, আর যার আছে ফুটছে এই মুহূর্তে জাতীয় রাজনীতি। সর্বপ্রথম এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এক এক করে অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলেছেন। আর এবারে এই যে নির্বাচন কমিশনের নির্দেশিকা, তাকে সরাসরি চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন। এমনকি বাংলার কথা অর্থাৎ এ রাজ্যের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। বছর শেষে বিহারে ভোট, সেখানে ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা ঘিরে বিতর্কে জল ক্রমশই খোলা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব প্রমাণে নথি একমাত্র জন্মের শংসাপত্র। কমিশনের এই নির্দেশের জেরে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা বিরোধী দলগুলির। কমিশনের নির্দেশিকার বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের সঙ্গে বাংলাতেও যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি। অসাংবিধানিক, তাই জন্য এটা নিয়ে মমতা দি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে গেছি। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই আদালতের দ্বারস্থ হয়েছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলা তোড়জোড় করছে। আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি, কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোট দেয়। ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, যার আঁচ পড়েছে বাংলায়। বছর ঘুরলে বিধানসভা ভোট, তাই বাংলাকে লক্ষ্য রেখেই এই নির্দেশিকা কিনা সেই প্রশ্ন তুলে প্রতিদিন সুর আরো চড়া করছে তৃণমূল। জবাব দিতে ছাড়ছে না বিজেপিও। বিজেপি জানে যে এ রাজ্যের বুকে ভোটে জিতবে না, যেহেতু এ রাজ্যে ভোটে জিতবে না, তাই ভোটে জেতার জন্য নতুন করে ব্যাকডোর দিয়ে যদি এনআরসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এ রাজ্য এসব মাদ্রামি বরদাস্ত করবে না। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। সম্মুখ সমরে যুযুধান, 26-এর ভোট এগিয়ে আসছে, এই ইস্যুতে বিতর্ক আরো চড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। অনেকেই ক্ষোভ দেখিয়েছেন, রোগী ক্ষোভ দেখিয়েছেন, কখনো তার পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন, বিরোধীরা প্রায় প্রত্যেকদিনই ক্ষোভ প্রকাশ করে। কিন্তু এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য, রাজ্যের একজন মন্ত্রী। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রোগীদের জন্য যে খাবার বরাদ্দ করা হয় তার মান নিয়ে প্রশ্ন তুললেন বীরবাহা হাঁসদা। আর যে ঠিকাদার সংস্থা এই খাবার বরাদ্দ করে তারা বলছেন তাদের জন্য যত টাকা বরাদ্দ করা হয় সেই টাকা অনুযায়ী তারা ভালো মানের খাবার দিচ্ছেন। পাতের ঝোলের মধ্যে যেন ভাসছে মাংসের দানা, পাতের ডালের জলে যেন সাঁতার কাটছে ভাত। মাছের টুকরো না দানা বোঝার উপায় নেই। সরকারি হাসপাতালের খাবার নিয়ে অভিযোগের অন্ত নেই রোগীদের। সেই চিত্রটা যে এখনো বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে খাবারের মান নিয়ে প্রশ্ন তুললেন বীরবাহা হাঁসদা। নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সরকারি হাসপাতালের রোগীদের দেওয়া খাবারের ছবি পোস্ট করেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক। তাতে তিনি লিখেছেন, ঝাড়গ্রাম হাসপাতালে রাতের খাবারে মাংসের পিসের অবস্থা দেখে মুরগিও লজ্জা পায়। মন্ত্রী ম্যাডাম আপনি যেন কালো নিজে দেখেছেন, হ্যাঁ কিরকম দিচ্ছে, ছোট করে দিবি, ছোট এরকম মাংস পিসের দু পিসও দিচ্ছে, পিসও পড়া তারও এক পিস। এখানে খাবারের পরিষেবা মানে খুবই নিম্নমানের। খালি আজকের অভিযোগ নয়, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে খাদ্যের পরিমাণ, গুণগত মান খুবই খারাপ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, খাবার দেওয়ার জন্য প্রতিদিন বরাদ্দ প্রায় 54 টাকা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোগীদের সকালে প্রাতরাশে থাকে দুধ, ডিম সেদ্ধ, কলা, পাউরুটি। দুপুরে ভাত, ডাল ও সবজির সঙ্গে মাছ বা মাংস দেওয়া হয়। রাতের বেলা রুটি, ভাত, ডাল, সবজি ও ডিম থাকে, মাঝে মাঝে মাংস থাকে।
এই অল্প টাকায় পুষ্টিগুণ মেনে খাবার দেওয়া সম্ভব? যদিও খাবারের দায়িত্বে থাকা ঠিকাদারের দাবি তিনি নাকি অনেক ভালো খাবার দেন। 2015 সাল থেকে কি কোনো জিনিসের দাম বাড়েনি? তাহলে একই দামে আজকে দীর্ঘ 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি। 54 টাকায় 3 বেলা খাবার দেওয়া হচ্ছে। সেই পয়সা না বলে হাসপাতালের নিম্নমানের খাবার আমি মনে করি অনেক বেটার সার্ভিস দিচ্ছে। হাসপাতালের খাবারের মান নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নিজের অসহায়তার কথা জানালেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ। সেটা আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে কথাও বলে এসেছি, ফলো আপও করেছি, কিন্তু আমার তো ক্ষমতা নেই যে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার বার করার। আমরা খাবারের মান উন্নত যাতে হয় সেটার জন্য আমরা ফাইল পাঠাতে পারি, স্বাস্থ্য ভবনে গিয়ে বলতে পারি, কিন্তু এর চেয়ে বেশি আমার তো করার ক্ষমতা নেই। সমাজ মাধ্যমে রাজ্যের মন্ত্রীর এই পোস্টকেই কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বীরবাহাকেও কটাক্ষ করেছে বিজেপি। আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে, যে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছে না। মুখ্যমন্ত্রী তো 2011 সালে শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী যতদিন, স্বাস্থ্যমন্ত্রীও ততদিন। তাহলে 14 বছর পরে যখন 8 মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে, তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের বলতাকে আড়াল করার চেষ্টা করা। পশ্চিমবঙ্গে যদি কোথাও কোনো জায়গায় কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসেরই জনপ্রতিনিধিরা। বরঞ্চ সকলের তো এটাকে সাধুবাদ জানানো উচিত যে একদিন যদি হাসপাতালে খাবারের মান যদি খারাপ হয়ে থাকে সেটা বিরোধীরা অভিযোগ তোলার আগে সরকার, শাসক দলের নেতা, শাসক দলের বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রী, তিনি প্রশ্নটা তুলেছেন। যাদের বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই তাদের তো ভরসা সরকারি হাসপাতাল, আর সেখানেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে দিনের পর দিন, বছরের পর বছর। চলে দায় ঠেলাঠেলি। গোয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। পড়ুয়াদের পাতের খাবার নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কখনো খাবারের পরিমাণ, কখনো তার পুষ্টিগুণ, এই নিয়ে অভিযোগের কোনো শেষ নেই। তবে অভিযোগের তালিকা কিন্তু আরও লম্বা। অভিযোগ উঠছে যে এই মিড ডে মিলের তালিকায় বিস্তর গরমিল রয়েছে। স্কুলে পড়ুয়া নেই, অথচ শয়ে শয়ে নাম মিড ডে মিলের তালিকায়। ভাবুন একবার যে তাহলে এই বরাদ্দ হওয়া অর্থ বা মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবার যাচ্ছে কোথায়? এই প্রশ্নেই এখন তোলপাড় করণদিঘি জুড়ে। উত্তর দিনাজপুরের করণদিঘির ব্লকের উত্তর কচুড়া প্রাথমিক বিদ্যালয়। যে মিড ডে মিলে কারচুপির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে জেলার শিক্ষাক্ষেত্র। স্কুলে পড়ুয়ার সংখ্যা 596, নিয়মিত গড়ে স্কুলে আসে 40 থেকে 60 জন পড়ুয়া, অথচ মিড ডে মিলের খাতায় দেখানো হয় 250 থেকে 400 জন পড়ুয়ার স্কুলে উপস্থিতির কথা। বেশি করে রান্না করি স্যার, মানে পরে চলে আসছে তো তার জন্য একটু আমরা বেশি রান্না করি। সত্যি পরে আসে? আসে, সত্যি পরে আসে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্কুলে পৌঁছে যায় TV9 বাংলার ক্যামেরা। পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে কি মিড ডে মিলের খাতায় 9-6 করা হচ্ছে? শুনুন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সাফাই। যেটুকু বাচ্চা আছে সেই হিসেবে এসএমএস করে তারা আমাদের পাঠাচ্ছে, তারা আমাদের স্টুডেন্টের ছবিও তুলে পাঠিয়েছে। সেই ছবিটা আমার স্কুলে হলে মানে সেই দিনের ছবি না, যেদিন ডেট বলছি না, না সেই ছবি না, সেই ছবি তো আমার কাছে আছে। সেদিনের ছবি আপনার কাছে? আমার কাছে দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। তাহলে কোনো কারচুপি আপনার? না না না, এর মধ্যে কোনো কারচুপি হয় না। কোথাও খাবারের টিকটিকি বিছে, কোথাও আবার অযোগ্য খিচুড়ি। পড়ুয়াদের পাতের খাবার ঘিরে এমনিতেই অনিয়মের শেষ নেই। রাজ্যে পড়ুয়াদের একটা বড় অংশ মুখ ফিরিয়েছে মিড ডে মিলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট বলছে গত শিক্ষাবর্ষে মিড ডে মিল খায়নি 40% পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 1,13,00,000 পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 80 লক্ষ পড়ুয়া। এক বছরে মিড ডে মিলে পড়ুয়ার সংখ্যা কমেছে 33 লক্ষ। রাজ্যের একাধিক জেলায় উদ্বেগের এই ছবি। সেই রোগে সংক্রমিত উত্তর দিনাজপুরও। তারই মধ্যে মিড ডে মিলের হিসেবে বিস্তর দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুর জেলা জুড়ে সর্বত্র এভাবেই মিড ডে মিল চুরি হচ্ছে, আর যার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে বিরোধীরা দাবি করছে। এই দুর্নীতিতে কাদের হাত? শাসক নেতাদের মদতেই কি শিক্ষকদের একটা চক্র এই অনিয়মের চক্রব্যূহতে জড়িয়ে পড়ছেন? ছাত্র সংখ্যা উপস্থিত নেই, কিন্তু বেশি ছাত্র সংখ্যা দেখিয়ে আর পুরো মিড ডে মিলের পয়সা ঘাপলা করা হচ্ছে, লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ভাগাভাগি হচ্ছে, উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়ি বেঁধে সবার মধ্যে ভাগ হচ্ছে, আর কিছুই না। কোনো রকম বেআইনি কাজ, করাপশনের সাথে আমাদের সরকারের যেরকম কোনো যোগ নেই, তার সাথে সাথে আমাদের দল এটাকে একদম টলারেট। প্রাথমিকভাবে কি স্কুলে মিড ডে মিলের গড়মিলে চুরির গন্ধ পাচ্ছে প্রশাসন? তদন্ত কমিটি গঠন জেলা প্রাথমিক সংসদের। স্কুলে গেছিল,
কিছু ফারাক পেয়েছে। এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে, ওটা আমরা ওই তদন্ত করছি, যদি সেরকম ধরা পড়া যায় তাহলে আমরা স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ করব। এখন এই তদন্তে কি উঠে আসে, আদৌ এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাতে আসল চোর কে, তা কি সামনে আসবে? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। কথায় বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু এমন অভিযোগ উঠছে জমি লুটের, তা তো চেপে রাখাই যাচ্ছে না। সামনে আসছে এমন এমন অভিযোগ যেখানে দেখা যাচ্ছে ওই ধরুন কখনো কখনো বাবার থেকে ছেলের বয়স বেশি, বা কখনো দাদু নাতি সমবয়সী। ঘটনা মালদার ইংরেজ বাজারে। সেখানে এক পঞ্চায়েত প্রধান এবং জমি মাফিয়ারা মিলে এমন জাল সার্টিফিকেট বের করে জমি লুট করতে গেছিল যে ঠিক এই ধরনের অভিযোগই সামনে এসেছে। নাম মোস্তাকিম শেখ, বয়স 62। কাগজ বলছে মৃত, কিন্তু আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি দিব্য কথা বলছেন। তাহলে TV9 বাংলার ক্যামেরা ভূত দেখলো নাকি? হ্যাঁ, ভূতই বটে, তবে দুর্নীতির ভূত, যে ভূত এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দেখা দিচ্ছে। মোস্তাকিম শেখ মালদার ইংরেজ বাজারের অমৃতি এলাকার বাসিন্দা। 1972 সালে কানাইপুর মৌজায় 2 একর 52 শতকের আম বাগান কিনেছিলেন। সেই জমি নিয়েই যত কাণ্ড। অভিযোগ, চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের প্রধান আনোয়ার হোসেন ও পঞ্চায়েত সদস্য তাজবুল শেখ জাল মৃত্যু সার্টিফিকেট তৈরি করে মোস্তাকিম শেখের। নকল ছেলে সাজিয়ে তৈরি করে ওয়ারিশন সার্টিফিকেট। গোটা শেখ পরিবারের নামে তৈরি হয় নকল নথি। নকল নথি দিয়ে জমির মালিকানাও বদল হয়ে যায়। আমার মৃত্যু সার্টিফিকেট জাল দিয়ে ধরমপুরের প্রধান, তৃণমূলের প্রধান। আমরা এই আমাকে সব দালাল সব ভয় দেখেছিল, আমরা বিক্রি করবো না, ও বিক্রি করে নিবে। কিছু জমি মাফিয়ারা আমাদের কাছে ক্রয় করতে এসে আমরা বিক্রি না করাই সেই জমিটাকে আমার বাবাকে মৃত দেখিয়ে ওয়ারিশ সূত্র বের করে, মানে তার ছেলেগুলো বের করে, তারা কিন্তু আমার প্রায় 4 বিঘা জমি ডিড বানিয়ে নেয় এবং সেই ডিড তুলনা দেখিয়ে তারা রেকর্ডও করে ফেলে। কিন্তু প্রধানকে ধরবো আমি, অন্য কথা ধরবো না। আমি ওনার সিগনেচার দেখতে পাচ্ছি, সে জাল আছেন, সে কি আছে জানি না, কিন্তু ওনার ডকুমেন্টস এখানে আছেন প্রধান। ইংরেজবাজার থানায় মোট 12 জনের নামে অভিযোগ দায়ের করেছেন মোস্তাকিম শেখ ও তার ছেলে। জমি মাফিয়াদের সঙ্গে বিএলআর ও রেভিনিউ অফিসারের নামেও নালিশ ঠুকেছেন তিনি। অভিযোগ সামনে আসার পর থেকেই কার্যত পালিয়ে বেড়াচ্ছেন পঞ্চায়েত প্রধান। ফোনে জানালেন তার সই নাকি জাল। আমি যেখানে যা বলার বলে দিয়েছি, আমার নামে এফআইআর হয়েছিল। হ্যাঁ, আমার সম্পূর্ণ জাল আছে, এটা আমি দেইনি, ওয়ারিশ সার্টিফিকেট জাল, মেমো নাম্বার জাল। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। প্রমাণ পাওয়া যায় যে কোন রকম দুর্নীতি পঞ্চায়েত থেকে হয়েছে, তাহলে যারা যারা ইনভলভ থাকবে তাদের কাছে এফআইআর হবে। আমার সঙ্গে সোমবার দিন দেখা করতে বলুন, সব ডকুমেন্ট গুলো নিয়ে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে, একটা এনকোয়ারি করিয়ে নেব। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, শাসক পক্ষকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা, আর শাসক পক্ষ বল ঠেলে দিচ্ছে সরকারি অফিসারদের কোর্টে। প্রশাসনের কিন্তু সরাসরি যোগাযোগ না থাকলে এটা করতে পারে না। যে বেঁচে থাকার লোক তাকে মেরে দিচ্ছে, যে বেঁচে না থাকার লোক তাকে বাঁচিয়ে দিচ্ছে। এই সার্টিফিকেটের যারা লেনদেন করছে তারা তো দেশদ্রোহী। বিরোধীরা মেলাইন করছে, এই মেলাইন করার জন্য কিছু অফিসারও যুক্ত হয়ে পড়েছে, তাদেরকেও চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। দুর্নীতির খেলায় জলজ্যান্ত একটা মানুষ হয়ে গেলেন মৃত, হয়ে গেলেন দুর্নীতির শিকার হওয়া এক ভূত। এই জীবন্ত ভূতের থুরি মানুষটির ভবিষ্যৎ কি? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বর্ষাকালে রাস্তায় জল জমলে অনেকেই মেট্রোকে বিকল্প হিসেবে বেছে নেয়, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেট্রোর ট্র্যাকে জল জমছে, যার ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ট্র্যাকে জল ঠিক কিভাবে আসছে? যেই প্রশ্নকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারদের কপালে চিন্তার ভাঁজ। আর অপরদিকে এই পুরো বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের দিকেই দায় ঠেলেছে কলকাতা পুরসভা। বারবার বিপর্যয়, কখনো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, কখনো ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত গঙ্গার নিচের টানেলের মধ্যে, আবার চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝেও একের পর এক বৃষ্টির জমা জল ঢুকে পড়ছে এই মেট্রো স্টেশনগুলির টানেলে। 40 বছরে পুরনো কলকাতা মেট্রো, সেই মেট্রো পথেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কিভাবে জল ঢুকছে মেট্রোর পাতাল পথে, কোথায় ফাটল? যাত্রী ভোগান্তির পর তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর দাবি,
শহরের রাস্তার জমা জল মাটি ভেদ করে পাতালে নেমে আসছে। কলকাতা মেট্রো দাবি উড়িয়ে পুরসভার মেয়র ও মেয়র পরিষদ সদস্য মেট্রোর ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন। মেট্রো ওপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না, অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা, তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে। সয়েল টেস্টটা প্রপার ভাবে হয়নি, খাপ ছাড়া হয়েছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে জল লিকেজ হলো, ধস নামলো, লোককে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে হলো, কত কষ্ট হলো লোক কার জন্য? এটা ইঞ্জিনিয়ারিং ফেলিওর। কলকাতাতে জল জমাটা হচ্ছে কোনো নতুন সমস্যা নয়, কিন্তু মেট্রো টানেলগুলোর সামনে, মেট্রো স্টেশনগুলোর সামনে যদি জলমগ্ন হওয়ার ঘটনা বাড়ে বা সেখানে জলমগ্ন, আমি বলবো যে জলের পরিমাণ হচ্ছে যদি বাড়ে, তাহলে কিন্তু সেই জল মেট্রোতে ঢোকার প্রবাবিলিটি বাড়বে মেট্রো স্টেশনগুলো প্ল্যাটফর্মে। ফলে এটাকে বিবেচনায় রেখে কিন্তু এখন থেকেই নিকাশি ব্যবস্থার মানোন্নয়ন বা তার সংস্কার এই পরিকল্পনা করতে হবে। ইঞ্জিনিয়ারদের দাবি, মেট্রো চালু হওয়ার পর পরিধি অনেকটাই বেড়েছে, কিন্তু তেমনভাবে সংস্কারে গতি আসেনি। জল আটকানো বন্ধ না করা গেলে অচিরেই যে বিপর্যয় দেখা দেবে তা মেনে নিচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরাও। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি, এমনকি ডিওয়ালের দিক থেকে জল বেরিয়ে আসছে নাকি শহরের জমা জল ঢুকে পড়ছে পাতালে, সেটাই মূলত কিন্তু দেখার। কিন্তু বারবার এই বিপর্যয় নেমে আসায় চিন্তা বেড়েছে মেট্রো রেলের আধিকারিকদের মধ্যেও। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। ছাত্ররাও এখন যৌন নির্যাতনের শিকার। হাওড়ার নরসিংহ কলেজের আরো এক নরাধমের খোঁজ পাওয়া গিয়েছে ওই মনোজিৎ মিশ্রের মতো। তবে সৌভিক রায়ের যে কুকীর্তি ফাঁস হয়েছে না, সেখানে অভিযোগকারী বলছেন যে এই অভিযোগটা তিনি 2 বছর আগে জানিয়ে এসেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে জানানো হয়েছিল, কিন্তু না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং এখনো পর্যন্ত বহাল তবিয়তে রাজ্য সহ সভাপতি পদে রয়েছে এই সৌভিক রায়। কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মডেল। এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজের প্রাক্তনী ও টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের কুকীর্তি ফাঁস। নরসিংহ কলেজে র্যাগিং ও টিএমসিপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে সরব এসএফআই। অভিযোগ, জোর করে প্যান্ট খুলিয়ে তাদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেত বিকৃত মনস্ক সৌভিক রায়। 8টার পরেই যখন সবাই বেরিয়ে তো ইউনিয়নে থাকতে বলা হতো, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো, তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচিস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন, এরকম র্যাগিং করতেন। 2023-এ হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠি, সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। অভিযোগপত্রের কপি পাঠানো হয় ব্যাটরা থানা অ্যান্টি র্যাগিং কমিশনে, তারপরেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের। তারপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করে এসে কমপ্লেন করেছে। ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয়, এমনকি আমাদের উপরে মারধরও করা হয়েছে। এইটা আমার নজরে আসেনি, আমাকে যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবার তাই কিছু খুঁজে পাই, নিশ্চিতভাবে করব। তবে আবারও সাংগঠনিক ভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। এখনো বহাল তবিয়তেই টিএমসিপি রাজ্য সহ সভাপতি পদে বসে আছেন অভিযুক্ত সৌভিক রায়। তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এইসব পর্নোগ্রাফিক এলিমেন্ট তৈরি করা আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে লাগামভাবে দুর্নীতি এবং অন্যায় করবার পক্ষে তৃণমূলের যে সাহায্য এই ধরনের ছেলেপুলেদের, তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। তবে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সৌভিক রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। সুমন মহাপাত্র রিপোর্ট, টিভি9 বাংলা।
আদালতের নির্দেশে কলেজের ইউনিয়ন রুমগুলোর দরজা বন্ধ হয়েছে। আচ্ছা, কলেজে ইউনিয়ন নেই তো কি হয়েছে, দাদারা তো রয়েছে, সেই দাদাদের দাদাগিরি তো এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আর নেপথ্যে কি বলুন তো, অস্থায়ী কর্মী, অর্থাৎ অস্থায়ী কর্মীর নিয়োগ। ভাবুন একবার, ভাঙড়ে সেখানে একটি কলেজে অস্থায়ী কর্মী পদে রয়েছেন 8 জন শাসক নেতা। কলেজে কলেজে অস্থায়ী কর্মীদের দাপট। কসবা থেকে নন্দীগ্রাম, উত্তরপাড়া থেকে ভাঙড়, তাদেরই রাজত্ব, যাদের বেশিরভাগই তৃণমূলের নেতা বা তৃণমূল ছাত্র সংগঠনের নেতা। তারাই নাকি কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান, সবকিছুর হত্যাকর্তা। পরিচালন সমিতিতে থাকা শাসক নেতাদের মদতে তারা নাকি ছড়ি ঘোরান। ভাঙড় কলেজেও এরকম অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতা রয়েছেন, সংখ্যাটা অন্তত 8। সব কলেজে মনোজিৎ মডেল মানে দিদির মডেল। দিদি জন্ম দেয় মনোজিৎকে, তার দলকে ধরে রাখার জন্য, তার দলের হয়ে গুন্ডামির জন্য। সবাই মনোজিৎ নয়, একটা গরিব ছেলে যদি একটা কলেজে কাজ করে এটা অপরাধ নয়। সূত্রের খবর, ভাঙড় কলেজে অস্থায়ী কর্মীদের তালিকায় রয়েছেন ভোগালী 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী চিরঞ্জিত মণ্ডল, রয়েছেন টিএমসিপির প্রাক্তন নেতা শাহনাজ আলম, প্রাক্তন জিএস জাকির খান, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে খৈরুল মীর, রয়েছেন ছাত্র সংসদের নেতা শহীদুল ইসলাম, ছাত্র সংসদের অপর নেতা শাহানুর মোল্লা, রয়েছেন টিএমসিপি নেতা নাজমুল হোসেন এবং টিএমসিপি নেতা নূর মোহাম্মদ মোল্লাও। যত নেতা 5-7 জন কর্মচারী সব ছাত্র পরিষদের নেতা তৃণমূলের, অতএব কলেজের কর্মচারী, অতএব বেআইনি নিয়োগ, অতএব কর্তৃপক্ষ সেজে বসে কলেজের দাপট দেখাচ্ছে। তার সময় শাসক ঘনিষ্ঠদের নিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন ভাঙড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিক্রম রায়। চিরকালই হয়েছে, সিপিএম এর সময়ও হয়েছে, বিজেপি এলে তার সময়ও হবে। যারা যখন থাকেন তাদের সময় ছেলেপিলে কি করবে, বেকার ছেলেপিলে তারা এদিক সেদিক। তো সমস্ত কলেজে নন টিচিং স্টাফ লোকাল হয় এবং সেখানে চিরকালই কলেজগুলো স্থাপন হওয়ার পর থেকে তারা সমস্ত পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। কলেজে কলেজে তৃণমূল নেতাদের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। যারা কলেজে কাজ করছে তারা শিক্ষিত, বেকার, যুবক, হতদরিদ্র, গরিব ফ্যামিলি থেকে তারা এসেছে। তারা একটা সময় তৃণমূল ছাত্র পরিষদ করত, এটাই কি তাদের অপরাধ? তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এ বিষয়ে ভিন্ন মত। নেতা যারা, তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে। ইউনিয়ন রুম বন্ধ হলেও কলেজে কলেজে শাসক দলের মদতপুষ্ট অস্থায়ী কর্মী দাপট কি কমবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কসবার আইন কলেজের ঘটনার পর যে নামটা সবার আগে উঠে এসেছিল সেটা হচ্ছে মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে রাজন্না হালদার মারাত্মক অভিযোগ করেছিলেন। আপনারা জানেন রাজন্না হালদারকে, টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী। রাজন্না কি অভিযোগ করেছিলেন? রাজন্না অভিযোগ করেছিলেন যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারফত তার ছবি, নগ্ন ছবি বানিয়ে সেটা দেখানো হতো। এই বিষয়টা, এই অভিযোগ তিনি করার পর তার দল তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়িয়েছে কি বা দাঁড়ালো কি, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমে মেয়র ফিরহাদ হাকিমের কথা বলতে হবে। তার কারণ তিনি বলেছিলেন, তাকে প্রশ্ন করাতে তিনি বলেছিলেন যে কে, সেটা আবার কে, এমন একটা ইঙ্গিত উল্লেখ তিনি করেছিলেন। কিন্তু ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী, তিনি আবার অন্য প্রশ্ন করছেন। তিনি বলছেন যে এত দেরি করলেন কেন রাজন্না হালদার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি তো বিজয়া করতে গিয়েছিলেন, তখন এই বিষয়টা মুখ্যমন্ত্রীর কানে তিনি তোলেননি কেন? বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি, এইসব দাদারা বলবো, জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। পাড়ায় সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে যারা ওই বাচ্চা ছেলেগুলো দেখা করতে আসে, ওরা এসবের উত্তর দিতে পারবে। সেটা আবার কে? এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্না যখন জানতে পেরেছে, সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে, প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। মহিলা, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, রাজন্না কিন্তু এখনও এই কাণ্ড নিয়ে একটা এফআইআর ফাইল করেনি। দিদির বাড়িতে বিজয় করতে গিয়েছিলাম যখন, অনেকজনের মধ্যে ওকে ওখানে আমি দেখতে পেয়েছিলাম। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে
উনি যদি দিদিকে বলতেনও যে দিদি আমি লজ্জা পাচ্ছি, আমার এরম একটা ব্যাপার হয়েছে, ছাত্রদের মধ্যে এইসব হচ্ছে, আপনি একটু দেখে নিন ব্যাপারটা, আমার মনে হয় দিদি নিশ্চয়ই কোনো নিষ্কৃতি দিত।